আগের ক্লাসে তোমাদের জড়ত্বীয় নির্দেশ তন্ত্রের উপরে কিছু প্রবলেম দেখিয়েছিলাম। আজকে আমরা অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের বিষয়টা আলোচনা করব। অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে আমরা বলেছি যে একটা জড়ত্বীয় নির্দেশ তন্ত্রের সাপেক্ষে যখন কোনো নির্দেশ তন্ত্রের ত্বরণ থাকে তখন সেটা অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে হয়, সেখানে নিউটনের গতিসূত্র প্রযুক্ত হয় না। এখন অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে যেটা আমরা তোমাদের এখানে আলোচনা করি, আমরা প্রথম হচ্ছে লিফট। লিফটের ভিতরে কোনো বস্তু গতি নিয়ে আমরা আলোচনা করি। এই লিফটের কতগুলো ক্ষেত্র রয়েছে। যেমন ধরো একটা লিফট, প্রথম 1 নম্বর কেস হচ্ছে এই যে লিফট, এই লিফটের ভিতরে একটা বস্তু আছে, লিফটের মেঝেতে একটা বস্তু রয়েছে। এখন লিফট যদি এ ত্বরণ সহ ঊর্ধ্বমুখে গতিশীল হয়, এই বস্তুটার ভর ধরো m। এখানে আমরা প্রথমে আমরা দেখব যখন লিফটটা স্থির ছিল তখন কি হচ্ছে না, এখানে এই বস্তুর উপরে দুটো বল কাজ করছে। একটা হচ্ছে এর ওজন নিচের দিকে কাজ করছে mg, আর উপর দিকে হচ্ছে এই মেঝে যে প্রতিক্রিয়া দিচ্ছে r সমান mg হলে এটা স্থির থাকছে। এখন লিফট যদি a ত্বরণ সহ গতিশীল হয় তাহলে এটাকে আমরা দুভাবে বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ নিউটনের গতিসূত্র প্রয়োগ করব। এখানে দেখো তার মানে কি হচ্ছে না, এই সংস্থাটার গোটাটা ত্বরণ হচ্ছে a, তাহলে m ভরের বস্তুটাও a ত্বরণ সহ উঠছে। এই যে a ত্বরণ সহ উপর দিকে উঠছে, এই ত্বরণটা কে দিচ্ছে, কোন বলটা? না এখানে উপর দিকে উঠছে, তাহলে আর এই প্রতিক্রিয়া বলটা ওজনের থেকে বেশি হতে হবে। অর্থাৎ 1 নম্বর কেসে তুমি পাচ্ছ r মাইনাস mg, এইটাই ওকে এই ত্বরণটা দিচ্ছে ma। তাহলে প্রতিক্রিয়া বলটা দাঁড়ালো r ইকুয়াল টু m ইনটু g প্লাস a। অর্থাৎ এই যে কার্যকরী ত্বরণটাও হয়ে গেল f ড্যাশ, কার্যকরী ত্বরণ a ড্যাশ হয়ে গেল g প্লাস a। তাহলে প্রতিক্রিয়া বলটা mg এর থেকে বেশি, সুতরাং একে নিজেকে ভারী বলে মনে হয়। এখন এইটাকে আমরা অলিক বল দিয়ে যদি বিচার করি তাহলে খুব সহজ এটা হয়ে যায়। কি হচ্ছে না, এই সমীকরণটা দেখো কি আসছে, এইখানে আমরা যেহেতু এ ত্বরণ সহ লিফটটা গতিশীল, তাহলে এই বস্তুটা অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে আছে, তাহলে এই বস্তুটার উপর নিচের দিকে আরেকটি বল কাজ করবে, যেটাকে অলিক বল বলা হচ্ছে। এই বলটা হচ্ছে m ইনটু a, কারণ যেদিকে ত্বরণ সহ গতিশীল হচ্ছে বিপরীত দিকে এই বলটা কাজ করে। তাহলে টোটাল প্রতিক্রিয়া দিকে হলো r ইকুয়াল টু mg প্লাস m, দুটো চলে আসছে এখানে দেখো, r ইকুয়াল টু mg প্লাস ma, m ইনটু g প্লাস a। নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এইভাবে আমরা ডাইরেক্ট পাচ্ছি, এটা পাচ্ছি, আর অলিক বল দিয়ে দেবো, ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি। এবং এই 1 নম্বর কেসটা যদি a ত্বরণ সহ যদি গতিশীল হয় তাহলে এই কেসটা হবে, এই কেসটাই হবে যদি a মন্দন সহ, a মন্দন সহ নিম্নমুখী গতিশীল হয় তাহলে একই হবে, কারণ a মন্দন নিম্নমুখী মানে ঊর্ধ্বমুখী a ত্বরণ, এটা একটা কেস। দ্বিতীয়টা হচ্ছে যে a মন্দন সহ উঠবে, 2 নম্বরটা হচ্ছে a মন্দন সহ উঠছে, তার মানে a ত্বরণ সহ নামছে একই। a মন্দন সহ উঠলে কি হবে, a ত্বরণ সহ নামছে, তার মানে নিচের দিকে mg কাজ করছে, এখানে প্রতিক্রিয়া বল r, যেহেতু নিচের দিকে ত্বরণটা a আছে সুতরাং উপরের দিকে ma অলিক বল কাজ করছে। তাহলে এখানে সমীকরণটা হলো r প্লাস ma সমান mg, কারণ r ইকুয়াল হয়ে গেল m ইনটু g মাইনাস, এটা ডাইরেক্ট অলিক বল দিয়ে আমরা করে দিলাম, তাহলে কার্যকরী ত্বরণ হলো g মাইনাস a, ঠিক আছে। আর যদি এটাকে আমরা প্রতিক্রিয়া বল দিয়ে করতে যাই, প্রতিক্রিয়া বল তাহলে কি হবে, mg মাইনাস r, a ত্বরণ সহ নিচে নামছে তাহলে mg টা বড়, তখন আমরা লিখতে হবে mg মাইনাস r সমান m, তখন r ইকুয়াল হয়ে গেল m ইনটু g মাইনাস। এবার অলিক বল দিয়েও করা যাচ্ছে, আবার নিউটন দ্বিতীয় সূত্র আমরা প্রয়োগ করছি এইভাবে। 3 নম্বরটা হচ্ছে
এখানে বোঝা যাচ্ছে যে এই যে নিচের দিকে এ তরণ সমান নামছে, তাহলে কি হচ্ছে আর ইনটু এম জি মাইনাস এ। এখন এটা 3 নম্বর কেসটা বলা হচ্ছে যদি অবাধে পতনশীল হয়, এটা যদি অবাধে পতনশীল অর্থাৎ জি ত্বরণ নিয়ে নামে, অবাধে পতনশীল মানে জি ত্বরণ নিয়ে নামে, তাহলে এর জায়গায় জি বসে গেল, তাহলে হয়ে গেল এম ইনটু জি মাইনাস জি, মানে প্রতিক্রিয়া বল 0, অর্থাৎ সে ওজনহীন নিজেকে মনে করবে, প্রতিক্রিয়া বল না থাকলে ওজন থাকছে না, তাহলে অবাধে পতনশীল হলে এটা ওজন শূন্য বোধ। আর যদি জি এর থেকে বেশি ত্বরণ নিয়ে নামে, অর্থাৎ এই এটা যদি গ্রেটার দেন জি হয়, এটা 4 নম্বর কেস, তাহলে গ্রেটার দেন জি হলে কি হচ্ছে না, প্রথমে আমরা সমীকরণটা ওই সমীকরণ লিখব, এ ত্বরণ নিয়ে নামবে এম ইনটু জি মাইনাস এ সমীকরণ হলো। এখন এ ইজ গ্রেটার দেন জি যদি হয়, তাহলে কি হচ্ছে, তাকে এটা নেগেটিভ হয়ে গেল, আর হয়ে গেল নেগেটিভ। কিন্তু আগে প্রতিক্রিয়া বলটা কোন দিকে ছিল, ঊর্ধ্বমুখী, এটা আমরা পজিটিভ ধরেছিলাম এখানে, কিন্তু যে এই গ্রেটার দেন যে হচ্ছে আরটা নেগেটিভ, তাহলে অবশ্যই আরটা নিম্নমুখী হতে হবে। এবার নিম্নমুখী কোথায় হবে, এখানে তো নিম্নমুখী হতে পারছে না, কারণ এটা উপরের দিকে আছে, তাহলে নিশ্চয়ই বস্তুটা এই ছাদে গিয়ে ঠেকে যাবে, তবে প্রতিক্রিয়া বলটা নিচের দিকে হবে, নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমগ্র বস্তুটা যেন ছাদে গিয়ে ঠেকে যাচ্ছে, এটা বলছে অতি ভারহীনতা, সুপার ওয়েটলেসনেস। এই অলিক বল দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম গুলো থাকে, যেমন তোমাকে বলে দিল যে ছাদে, লিফটের ছাদে একটা স্প্রিং তুলা ঝুলানো আছে, এখানে 2 কেজি ভরা একটা বস্তু আছে, এমটা হচ্ছে 2 কেজি। এবার বললো যে এ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে লিফটের দৈর্ঘ্যের টান এর স্প্রিং তুলা পাট কত হবে, বা লিফটের দৈর্ঘ্যের টান যায় ওই একইভাবে বোঝা যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা উপরের দিকে উঠছে, তাহলে নিশ্চয়ই আর ইকুয়াল হয়ে যাবে এম জি প্লাস এ, তাহলে এম মানে 2 কেজি, জি হচ্ছে 10, এটা হচ্ছে 2, 24 নিউটন, 24 নিউটন হচ্ছে, তাহলে কেজি ওয়েটে তুমি করবে 2.4 কেজি ওয়েট। এবার আমরা লিফটের ভিতরে যে কোনো অঙ্ক এই ধরনের থাকবে, এটা আমরা করতে পারবো। এছাড়া লিফটের ভিতরে আরেকটা প্রবলেম দেখাচ্ছি, যেটা আগের দিন আমরা করেছি। এই লিফটের ভিতরে একটা বস্তু ঝোলানো আছে কপি কলের সাহায্যে, এই কপি কলের সাহায্যে ঝোলানো আছে, এর হলো M2, এর হলো M1 মডেল। এখন তোমাকে বলে দেওয়া হলো যে লিফটটা F ত্বরণ সহ ঊর্ধ্বমুখী গতিশীল, তাহলে M1 বা M2 যে কোনো একটা ত্বরণ বের করতে হবে, যে M2 বা M1 এর নিম্নমুখী ত্বরণ কত হবে, প্রথম আমরা এটা বের করব। তাহলে দেখো এখানে বলগুলো আমরা প্রথমে এঁকে নিচ্ছি, এর এখানে হচ্ছে M1 G, এর হচ্ছে M2 G, এইখানে টান T, এখানে টান P। ভালো কারণটা লক্ষ্য করবে, যখন এটা স্থির থাকে তখন যে ত্বরণে নামে, এটা নামে এটা উঠে, এর লিফটটা যখন F সমতল ঊর্ধ্বমুখী গতিশীল, তখন এর নিম্নমুখী ত্বরণ কি হবে, এটাকে আমরা নিম্নমুখী ত্বরণটা A ধরে নিচ্ছি, তাহলে এর ঊর্ধ্বমুখী ত্বরণ হচ্ছে A, গোটা সিস্টেমটার একটা ত্বরণ থাকছে F, তার জন্য এই দুটোর উপর অলিক বল কাজ করছে, এর উপর অলিক বল নিম্নমুখী কাজ করবে, এটা M2F, আর এর উপর অলিক বল নিম্নমুখী কাজ করবে M1F। এবার ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে আমরা সমীকরণগুলো তৈরি করব। প্রথম ফ্রি বডি ডায়াগ্রাম এইটার জন্য তৈরি হচ্ছে, এর নিম্নমুখী ত্বরণ তাহলে নিচের দিকে নামছে,
মানে m1g প্লাস m1f এটা বড়, m1g প্লাস m1f মাইনাস t সমান m1a। তাহলে কেন অলিভ বলটা ধরা হলো, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বরটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, বুঝতে পারছো, যদি ঊর্ধ্বমুখী উচ্চতা t টা বড়, t মাইনাস m2g মাইনাস m2f m2g মাইনাস m2f সমান m2a এর ঊর্ধ্বমুখী। এটা 2 নম্বর সমীকরণ। এইখানে যদি আমরা সমীকরণ দুটো যোগ করে দিই, তাহলে দেখো t টা কেটে যাচ্ছে, 1 প্লাস 2 করে দিলাম, তাহলে t টা কেটে গেল, তাহলে কি দাঁড়ালো এখানে m1 মাইনাস m2 ইনটু g, m1 মাইনাস m2 ইনটু g প্লাস m1 মাইনাস m2 ইনটু f সমান m1 প্লাস m2 ইনটু a। তাহলে আমাকে a টা বের করতে হবে, তাহলে a টা পেয়ে গেলাম, a ইকুয়াল টু m1 মাইনাস m2 ইনটু g প্লাস f ডিভাইডেড বাই m1 প্লাস m2। যেহেতু ঊর্ধ্বমুখী গতিশীল সুতরাং g প্লাস f হবে, আগে যেমন g প্লাস a বেরিয়েছিল, তাহলে এটা হয়ে গেল এর নিম্নমুখী ত্বরণ। এবার এই ত্বরণে তোমাকে বলা হচ্ছে যে এই লিফটের দণ্ডের এই যে স্তম্ভ রয়েছে এর সাপেক্ষে m1 এর ত্বরণ কত, এর সাপেক্ষে, তখন কি হবে না a ড্যাশ, এটা ছিল ত্বরণ, তাহলে এর সাপেক্ষে হলে এইটা আপেক্ষিক ত্বরণের নিয়ম অনুযায়ী বিয়োগ হবে a মাইনাস f, a ড্যাশ সমান a মাইনাস f। তাহলে এই যে মানটা পেয়েছো এখান থেকে f বিয়োগ করো, তাহলে কি হবে না স্তম্ভ সাপেক্ষে ত্বরণ পাচ্ছ, আর এর ভিতরে ত্বরণ এটা ছিল। পরিষ্কার? এবার হচ্ছে যে বলে দিল যে এই মেঝের এই যে লিফটের ছাদ এর উপরে কত বল প্রযুক্ত হবে এই সিস্টেমটা দ্বারা। তাহলে এর উপরে বলটা বুঝতে পারছো যে এই দড়িতে টান কি আছে, এই দড়িতে টান কি আছে, তাহলে এখানে 2t টান আছে, আর মেজর ও প্রতিক্রিয়া বল হচ্ছে 2t। তাহলে 1 এবং 2 সমীকরণ দুটো প্রথমে সমাধান করতে হবে। এই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমি কি পেয়ে গেলাম, তাহলে এই মেঝের উপর এই ছাদের উপর বল, ছাদের উপর বল এই সিস্টেমটা দ্বারা বল 2t, এই t টা বের করে তখন 2 দিয়ে গুণ করে দিলে। এইভাবে লিফটের প্রবলেমগুলো করতে হবে। এছাড়া আর দুটো প্রবলেম তোমাদের দেখাচ্ছি। ধরো একটা দণ্ড, এই দণ্ডটা ভর হচ্ছে ধরো 16 কেজি, এখানে একটি দণ্ড ঝুলানো আছে, এই দণ্ডটা ভর হচ্ছে 4 কেজি, আর এর নিচে আরেকটি বস্তু ঝুলানো আছে যার ওজন হচ্ছে 5 কেজি। এখন এটা যদি এই অবস্থায় রাখা হয়, তাহলে যদি বলে যে এইখানটাতে টান কত, সর্বোচ্চ বিন্দুতে টান কত, তাহলে কি হবে না এই যে টোটাল ওজনটা এই যে এখানে টান হয়ে যাচ্ছে, অর্থাৎ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 প্লাস 4 ইনটু g এত নিউটন। যদি বলে যে এর মধ্যবিন্দুতে টান কত, তাহলে এই নিচের ওজনটা ধরতে হবে 5 প্লাস 2, মধ্যবিন্দু হচ্ছে 5 প্লাস 2 ইনটু g নিউটন 7g। এইভাবে বিভিন্ন পয়েন্টে একদম নিচের প্রান্ত হচ্ছে শুধু 5 কেজির জন্য, এইভাবে বিভিন্ন পয়েন্ট আমরা এর টানগুলো বের করি। এখন যদি বলে যে এই গোটা সিস্টেমটাকে 200 নিউটন বলে উপর দিকে নিয়ে যাও, 200 নিউটন বল দ্বারা উপর দিকে আমি এটাকে নিয়ে যাচ্ছি, তাহলে সর্বোচ্চ বিন্দুতে টান করব। এই গোটা সিস্টেমটার জন্য একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে দেখো a, এটা প্রথমে বের করে নিতে হবে। a ইকুয়াল টু হলো f বাই তিনটে ভর আছে m1 প্লাস m2 প্লাস m3, মানে 200 বাই 16 প্লাস 4 20 বাই 25, তাহলে হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড।
সেকেন্ড স্কয়ার। এবার যখন এই বিন্দুতে টানটা বের করা হচ্ছে তখন কি হচ্ছে, মানে এই যে টানটা এখানে আমরা ধরে নিচ্ছি t, তাহলে t উপর দিকে যেহেতু উঠছে tটা বড়, t মাইনাস 4 প্লাস 5, এই যে ওজনটা mg, t মাইনাস mg, g মানে 10 সমান m ইনটু a, m ইনটু a 4 প্লাস 9 ইনটু 8। যখন সর্বজনীন আছে তখন এইটার ভরটা ধরা হচ্ছে ওজনটা, তাহলে t সমান হয়ে গেল 72 প্লাস 9, 162 নিউটন। এভাবে বের করছি। এটা যদি মধ্যবিন্দু বলবো যে মধ্যবিন্দু টানটা কত, তাহলে কি হতো না, এই ওজনটা নিতে হতো, অর্থাৎ এই 5 এর জায়গায় এখানে 2 আর এটা 9 এর জায়গায় 7, তাহলে হয়ে যাচ্ছে কমে গেল 7 থেকে 56, এটা 4 2 6 60 প্লাস 56 116 নিউটন। এইভাবে এই প্রবলেমটা আমরা করতে পারবো। এরকম অলিক বল দিয়ে নানান প্রবলেম, যেমন ধরো একটা গাড়ি যাচ্ছে এ ত্বরণ নিয়ে, এ ত্বরণে যাচ্ছে, এর পিছনে একটা সরল দোলক ঝুলানো আছে, সরল দোলকটা এইভাবে দাঁড়াবে। কেন না, এটা যখন স্থির ছিল তখন সরল দোলকটা এখানে ঝুলছিল, শুধু mg ভর ছিল, ওজন ছিল। যেটা এ ত্বরণে যাচ্ছে সঙ্গে সঙ্গে এর উপর একটা অলিক বল কাজ করছে, এই এই যে অলিক বলটা কাজ করছে, এদিকে অ্যাকচুয়ালি ত্বরণ হচ্ছে এ ত্বরণ এদিকে হচ্ছে, আর এর নিচে দিকে হচ্ছে জি ত্বরণ। তাহলে এই এ এবং জি মিলে একটা লব্ধি ত্বরণ সৃষ্টি করছে। এই লব্ধি ত্বরণ এর টোটাল হচ্ছে ডো স্কয়ার প্লাস জি স্কয়ার। তাহলে এই m এর উপরে প্রতিক্রিয়া বলটা হয়ে গেল অ্যাকচুয়ালি mm, এটা চলে আসছে। তাহলে এই বস্তুটা ঝুলেছিল, এই বস্তুটা কিন্তু এইদিকে অলিক বলে যেন সরে আসবে, অর্থাৎ এই উল্লম্বের সঙ্গে একটা কোণ সৃষ্টি করছে থিটা, এই কোণটা। তাহলে tan থিটা সমান এই কোণটা সৃষ্টি করছে, tan থিটা সমান a বাই g। অ্যাঙ্গেলটা বের করতে পারি, কত অ্যাঙ্গেল এটা ঝুলবে। এরকম ভাবে অলিক বলকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ঘর্ষণ বল যখন করবে তখন ঘর্ষণ বলের ক্ষেত্রে দেখবে যে কিভাবে অলিক বল প্রযুক্ত হয়, আমরা পরে ওটা দেখবো। যে এখানে একটা নতদল আছে, এই নতদলের উপর একটা বস্তু রাখা আছে, ব্লক, ঠিক আছে। এখন এই ব্লকটা কি হচ্ছে না, এই ব্লকটা নিচের দিকে গড়িয়ে পড়তে চাই, এই নতদলটা বেশি হয়। তো বলছি যে এই সিস্টেমটাকে কি ত্বরণের সামনে দিয়ে নিয়ে গেলে এটা এখানে স্থির থাকে, অর্থাৎ গোটা সিস্টেমটার উপর একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে এ, অবশ্যই এর উপর বিপরীত ঘাটে এ ত্বরণ সৃষ্টি হচ্ছে। মানে এর যদি ভর m হয় তাহলে এখানে একটা অলিক বল সৃষ্টি হচ্ছে m, এর যে m এ, এই m এর একটি উপাংশ দিয়ে কাজ করবে, দুদিকে কাজ করবে, উপরের কোন একটা, উপরের দিকে একটা কাজ করছে। এই উপাংশটা, এই বলটার এই উপাংশ প্লাস এখানে একটা ঘর্ষণ বল আছে Fs, ঘর্ষণ বল, আর এই দিকে ওজনের একটা উপাংশ কাজ করছে। এটা থিটা হয়, এটা mg হবে, এই দিকে কাজ করছে, এই দিকে একটা কাজ করছে তোমার mg sin থিটা, mg sin থিটা কাজ করছে। এইদিকে m এ বলটা একটা এখানে উপাংশ কাজ করবে, এটা যদি হয় তাহলে এটা থিটা, যে m এ cos থিটা, m এ cos থিটা প্লাস fs সমান mg sin থিটা হতে হবে, তবে এটা এখানে স্থির থাকবে। এই অলিক বলটাকে এখানে কিন্তু ধরতে হবে, যখন এই দুটো সিস্টেমে যখন ত্বরণে ঘটছে তাহলে এই সিস্টেমটা অজড়ত্ব নির্দেশতন্ত্র হয়ে যাবে। এইভাবে নানান ধরনের যে প্রবলেমগুলো থাকে সেগুলো তোমরা করবে। এই অলিক বলগুলো আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা দেখছি এইভাবে।
আবার বৃত্তীয় গতির ক্ষেত্রে অলিক বল আছে, সেটা আমরা বৃত্তীয় গতিতে আলোচনা করব। এখানে বৃত্তীয় গতিতে যখন বস্তুটা ঘুরছে তখন এইদিকে একটা অভিকেন্দ্র বল থাকে, সেন্ট্রিপিটাল ফোর্স। এই কেন্দ্র অভিমুখী একটা বল থাকে, সেজন্য অভিকেন্দ্র বল। কিন্তু এটা যেহেতু ত্বরণ সহ গতিশীল, সেজন্য কেন্দ্র বহির্মুখী একটা বল থাকবে, এটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল, সিউডো ফোর্সটা অলিক বল। এই অপকেন্দ্র বলটা এদিকে কাজ করছে। এই বৃত্তীয় গতিতে অপকেন্দ্র বলের বিরাট ভূমিকা, প্রচুর এর উপর আলোচনা হবে। বৃত্তীয় গতি পড়ানোর সময় আমরা এই অলিক বল নিয়ে আলোচনা করব।